হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আশা করি সকলেই ভালো আছো। দেখো, মিশন ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল 2024-কে ফোকাস করে যে আমাদের প্র্যাকটিস সেটটি চলছে তার আজ 12তম প্র্যাকটিস ক্লাস। এর আগে আমাদের 1 থেকে 11তম প্র্যাকটিস ক্লাস হয়ে গেছে। তোমরা যারা সেই প্র্যাকটিস ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা ফেসবুক পেজ পাঁচের পাঠশালা জয়েন হতে পারো সেখানে গিয়ে। এছাড়াও তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্ন উত্তর কি রয়েছে। দেখো, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর বা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বা টেরিটরি বিনিময় হয়েছে? ঠিক আছে, কি বলা হচ্ছে আরেকবার প্রশ্ন উত্তর দেখে নিই। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত এবং বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? তো এটা ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি 2019 সালে এসেছে। দেখো, অপশনগুলো দেখে নেব আমরা। 101তম, 102তম, 100তম, 103তম সংশোধনের মাধ্যমে। তো কোনটা এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে? অপশন নাম্বার সি আমাদের সঠিক হয়ে যাবে। 100তম সংশোধনের মাধ্যমে এটা হয়েছিল। দেখো, এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস রেখেছি আমরা। দেখো কি রয়েছে, ভারতীয় সংবিধানের 100তম সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে এই অঞ্চল বিনিময় ঘটেছে। 2 নম্বরটা কি দেখো রয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত নির্ধারণের সময় এই ছিটমহলগুলি গঠিত হয়েছিল। কোথায় কোথায়, কোন কোন রাজ্যের মধ্যে? ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং বাংলাদেশের মধ্যে এটা হয়েছিল। এছাড়াও দেখো, ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে 1974 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই স্থল সীমানা চুক্তি হয়েছিল, যেটি কিনা এই 100তম সংশোধনের মাধ্যমে এটা অঞ্চল বিনিময়টা সম্পূর্ণ হলো। ঠিক আছে, এরপরে দ্বিতীয় প্রশ্নপত্র কি রয়েছে আমাদের। দেখো, নিচের কোন বিখ্যাত স্মৃতিস্তম্ভকে জানালার প্রাসাদ বা প্লেস অফ দ্য উইন্ডস বলা হয়? মানে কি বলা হচ্ছে, কোন স্মৃতিসৌধকে জানালার প্রাসাদ বলা হচ্ছে, তাই তো? তো অপশনগুলো আমরা দেখে নেব। আদিনা মসজিদ, তাজমহল, হাওয়া মহল, কুতুব মিনার, তাই তো? তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, হাওয়া মহল, যেটি আমাদের জয়পুরের মধ্যে রয়েছে। তো জয়পুর কোথায় রয়েছে? জয়পুর কার রাজধানী যদি বলা হয়, রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। এই জয়পুরের মধ্যে আমাদের কি রয়েছে, এই হাওয়া মহলটা অবস্থান করছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। কি রয়েছে, অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? ওকে, দেখো অপশনগুলো কি রয়েছে, অভ্র, সুতির কাপড়, অ্যাসবেস্টস, ক্যাডমিয়াম, তাই তো? তো এখানে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অ্যাসবেস্টস দিয়ে আমাদের এই অগ্নি প্রতিরোধক পোশাক তৈরি হয়। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে প্রশ্নপত্র। নিচের কোন গ্রহটি স্থল গ্রহ নয়? তো অপশনগুলো দেখে নাও। বুধ, শুক্র, পৃথিবী, বৃহস্পতি। তো এখানে প্রশ্নপত্রটি আরো ভালো করে দেখবে, নিচের কোন গ্রহটি স্থল গ্রহ নয়, তাই তো? তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, বৃহস্পতি। দেখো, আমরা গ্রহকে আমরা জানি যে পৃথিবী বা সৌরজগতের মধ্যে আমাদের গ্রহ কয়টি রয়েছে? 8টি গ্রহ রয়েছে, তাই তো? এই 8টি গ্রহের মধ্যে কোনো কিছু কিছু গ্রহ বা কোনো গ্রহ আমরা বলতে পারি যে স্থল গ্রহ, আবার কোনো গ্রহকে আমরা বলি হচ্ছে জোভিয়ান গ্রহ, বা যেটা হচ্ছে গ্যাস দ্বারা গঠিত গ্রহ। ঠিক আছে, তার মধ্যে দেখবো আমরা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই যে 4টা গ্রহ রয়েছে এগুলিকে আমরা স্থল গ্রহ বলবো। আর বাকিদের যে জোভিয়ান ট্রি রয়েছে, মানে জোভিয়ান গ্রহ রয়েছে, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই যে 4টা গ্রহ রয়েছে এগুলোকে গ্যাসীয় আবরণ দ্বারা গঠিত, তাই এদেরকে আমরা স্থল গ্রহ বলবো না। তো তাই আমাদের বৃহস্পতি হয়ে গেল আমাদের কি এখানকার মধ্যে স্থল গ্রহ নয়। দেখো, কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস রেখেছি। সূর্যের সবচেয়ে কাছের অভ্যন্তরীণ গ্রহগুলি হলো স্থল গ্রহ, অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তাই তো? শিলা বা ধাতু দ্বারা গঠিত এই গ্রহগুলিকে স্থল গ্রহ বলা হয়। আর বাকি গ্রহগুলো কি বললাম, গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত বা গ্যাস দ্বারা গঠিত, তাই এগুলোই স্থল গ্রহ নয়। পরের প্রশ্ন দেখো, বন্দিপুর অভয়ারণ্য বা সেঞ্চুরি কোথায় অবস্থিত? এটিও 2019 সালে কনস্টেবলে এসেছে।
অপশনগুলো দেখে নাও, কর্ণাটক, উড়িষ্যা, গুজরাট, রাজস্থান। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, কর্ণাটকের মধ্যে রয়েছে। দেখো আমাদের অলরেডি অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া রয়ে গেছে, ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা সেখানে গিয়ে এই যে আমাদের অভয়ারণ্য বা ন্যাশনাল পার্কগুলি রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট প্রশ্নপত্র দেখো কি রয়েছে, কোন স্বাধীনতা সংগ্রামী আত্মজীবনী আত্মকথা যেটি পাটনার বাকিপুর জেলে বন্দী থাকাকালীন লিখেছেন। তো প্রশ্নপত্রটি আরেকবার দেখে নাও, কোন স্বাধীনতা সংগ্রামী আত্মজীবনী আত্মকথা যেটি পাটনার বাকিপুর জেলে বন্দী থাকাকালীন তিনি লিখেছিলেন। অপশনগুলো দেখে নাও, মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, রাজেন্দ্র প্রসাদ, লাল বাহাদুর শাস্ত্রী। তো এদের মধ্যে কে যিনি হচ্ছে জেলে বন্দী থাকাকালীন এই আত্মকথা তার আত্মজীবনী লিখেছিলেন? তো অপশন নম্বর এখানেও সি হয়ে যাবে, রাজেন্দ্র প্রসাদ, যিনি কিনা জেলে থাকা অবস্থাও, মানে বিহারের জেলে থাকা অবস্থাও তিনি, বাকিপুর জেলে অবস্থা থাকাও তিনি আত্মকথা নামে তার আত্মজীবনী লিখেছিলেন। ওকে, নেক্সট দেখো, চিত্রাং ঘূর্ণিঝড়টির নামকরণ কোন দেশ করেছে? দেখো এখনই আমাদের কিছুদিন আগেই, বা আমরা বলতে পারি এই 2-3 দিন আগেই আমাদের কি একটা ঘূর্ণিঝড় বয়ে গেল আমাদের, যার নাম হচ্ছে রেমাল, ঠিক আছে। এই রেমাল ঘূর্ণিঝড় কোন দেশ নামকরণ করেছে এবং এই রেমাল শব্দের অর্থ কি সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো দেখো এই চিত্রাং ঘূর্ণিঝড়টির নামকরণ কোন দেশ করেছে সেটা আমরা দেখে নেব আগে। থাইল্যান্ড, পাকিস্তান, ভারত, ওমান। তো এখানে চিত্রাং ঘূর্ণিঝড়টির নাম করেছেন অপশন নাম্বার এ, থাইল্যান্ড করেছেন, ঠিক আছে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস আমরা দেখে নেব, যেমন কি কি রয়েছে এখানে। দেখো যেমন চিত্রাং রয়েছে, এই চিত্রাং শব্দের অর্থ কি? পাতা, তাই তো। এই চিত্রাং রয়েছে, চিত্রাং শব্দের অর্থ কি? পাতা। এছাড়া দেখো গতি রয়েছে, গতি এটা কে কোন দেশ নামকরণ করেছে? এটা ভারত করেছে, যার নাম হচ্ছে গতি। গতি মানে হচ্ছে স্পিড, ঠিক আছে। এরপরে দেখো হুদহুদ, হুদহুদের নামকরণ কে করেছে? ওমান, এটির মানে হচ্ছে একটি পাখির নাম। এরপরে দেখো তিতলি, তিতলির নাম কে করেছেন? পাকিস্তান করেছেন, এর নাম হচ্ছে প্রজাপতি। তিতলি মানে কি? প্রজাপতি। এরপরে দেখো ফণি, কোন দেশ নামকরণ করেছেন? বাংলাদেশ, এর অর্থ কি? সর্প বা সাপ, তাই তো। তো কোন দেশ কি ঘূর্ণিঝড়ের নাম দিল এবং তার মানে কি, এগুলো কিন্তু প্রায় পরীক্ষায় দিয়ে দেয়, ঠিক আছে। এরপর নেক্সট প্রশ্নপত্র দেখো, তাপবিদ্যুৎ উৎপাদনে ভারতের কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? তাপবিদ্যুৎ উৎপাদনে ভারতের কোন দেশ, সরি দেশ হবে না এখানে, ভারতের কোন রাজ্য হয়ে যাবে। এখানে আমাদের স্পেলিং মিস্টেক রয়েছে, দেশের জায়গা তোমরা করে নেবে, কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে ভারতের মধ্যে। অপশনগুলো দেখে নাও, তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, মধ্যপ্রদেশ রাজ্য তাপবিদ্যুৎ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস দেখে নাও তোমরা। দেখো ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদন সংস্থা হলো কি? নাম হচ্ছে এনটিপিসি, যার পুরো নাম হচ্ছে ন্যাশনাল থার্মাল, কি বললাম? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদন সংস্থার নাম কি? এনটিপিসি, যার পুরো নাম হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। এই এনটিপিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে অবস্থিত। 1975 সালে ভারত সরকার এটি গঠন করেন, মানে 1975 সালে এই এনটিপিসিটা ভারত সরকার গঠন করেন এবং এনটিপিসি হচ্ছে ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ সংস্থা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, জিকা ভাইরাস এর উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? জিকা ভাইরাস, এটা 2019 সালের প্রশ্নপত্র একটি, ঠিক আছে। অপশনগুলো দেখে নেই, পাকিস্তান, অস্ট্রেলিয়া, উগান্ডা, শ্রীলঙ্কা। তো জিকা ভাইরাস সম্পর্কে সকলেই তোমরা জানো, অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে উগান্ডা। এছাড়া গুরুত্বপূর্ণ কি পয়েন্টস রেখেছি দেখো, মূলত
এডিস মশা জিকা ভাইরাসের জন্য দায়ী এবং এটি হচ্ছে দিনের বেলায় এই মশা কামড়ায়। ঠিক আছে, কি বললাম, মূলত এডিস মশা জিকা ভাইরাসের জন্য দায়ী, এটি দিনের বেলা এই মশাটা কামড়ায়, এডিস মশাটা। হালকা জ্বর, ফুসকুড়ি, পেশি ব্যথা করবে, অস্থির সংযোগ স্থলে এর জন্য বা জয়েন্টে ব্যথা করবে এবং মাথা ব্যথা করবে। এই ভাইরাস সংক্রমণের কয়েকটি হচ্ছে আমাদের কি বলবো এটা লক্ষণ। ঠিক আছে, কি রয়েছে তাহলে জিকা ভাইরাসের ফলে কি কি হবে, হালকা জ্বর হবে, ফুসকুড়ি হবে, পেশি ব্যথা হবে, অস্থির লাগবে, তাই না, মাথা ব্যথা হবে, এটা হচ্ছে জিকা ভাইরাসের আমাদের লক্ষণ। ঠিক আছে, তো জিকা ভাইরাস প্রথমে হচ্ছে কোন দেশ সরকারিভাবে ঘোষিত করেছিল, উগান্ডা দেশ। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতীয় সংবিধানের 32 নং অনুচ্ছেদ কি নিয়ে আলোচনা করে, তাই তো। অপশনগুলো দেখে নাও, স্বাধীনতার অধিকার, আর্থিক জরুরি অবস্থা, জীবনের অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তো 32 নং অনুচ্ছেদ কি নিয়ে আলোচনা করে, অপশন নাম্বার ডি, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার নিয়ে আলোচনা করে। ওকে, এরপর নেক্সট দেখো কি রয়েছে, ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছে। ভারতীয় যে টাকা বা নোটগুলোর মধ্যে যে সিংহ মূর্তি রয়েছে তা কোথায় আবিষ্কৃত হয়েছে, অপশনগুলো দেখে নেই, সাচি, সারনাথ, কুশীনগর, বুদ্ধগয়া। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, এই সারনাথ। সারনাথে আমাদের কি ভারতীয় টাকায় যে সিংহ মূর্তিটি ছাপা রয়েছে সেটা সারনাথে আবিষ্কার হয়েছে। দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, হৃৎপিণ্ডের আবরণের নাম কি, হৃৎপিণ্ডের আবরণের নাম হলো, অপশনগুলো দেখে নাও, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, বেসোফিল, ক্যাপসুল। তো হৃৎপিণ্ডের আবরণের নাম হলো কি, অপশন নাম্বার এ, পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণের নাম। ওকে, নেক্সট প্রশ্ন পত্র দেখো কি রয়েছে, বাতাসের গতি বা ঝড়ের গতি পরিমাপক যন্ত্রের নাম কি, অপশনগুলো দেখে নাও কি রয়েছে, অডিওমিটার, হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার, ব্যারোমিটার। কি বলছে, বাতাসের গতি ও ঝড়ের গতি পরিমাপক যন্ত্রের নাম কি, অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানিমোমিটার। এছাড়াও দেখো কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস, যেমন শব্দের প্রাবল্য মাধ্যমে কি করা হয়, কোন যন্ত্রের মাধ্যমে মাপা হয়, সেটা হচ্ছে অডিওমিটারের সাহায্যে। আপেক্ষিক আর্দ্রতা কিসের সাহায্যে মাপা হয়, হাইগ্রোমিটারের সাহায্যে। এছাড়াও রয়েছে বায়ুমণ্ডলীয় চাপ, যেটা সকলেই তোমরা জানো, ব্যারোমিটারের সাহায্যে মাপা হয়। ওকে, নেক্সট প্রশ্ন উত্তর দেখো, ডলফিন নোটস নামক আন্তরিপের দ্বারা পরিবেষ্টিত বন্দরটি হল। আর এবার প্রশ্ন উত্তরটি দেখে নাও, ডলফিন নোটস নামক অন্তরীপের দ্বারা পরিবেষ্টিত বন্দরটি হলো কি, অপশনগুলো দেখে নাও, কান্ডালা, কলকাতা, প্যারাদ্বীপ, বিশাখাপত্তনম। তো ডলফিন নোস কোথায় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, বিশাখাপত্তনম। এই বিশাখাপত্তনম কোন রাজ্যের মধ্যে অবস্থিত, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে অবস্থিত। এবং বিশাখাপত্তনম হলো কি, ভারতের সব থেকে স্বাভাবিক গভীরতম বন্দর, যেখানে আমাদের ডলফিন নোটস দেখা যায় বা ডলফিন দেখা যায়। ঠিক আছে, এই যে এ নম্বর অপশনটা রয়েছে কান্ডালা। কান্ডালা হচ্ছে ভারতের বা আমরা বলতে পারি এশিয়ার প্রথম ট্যাক্স ফ্রি, ঠিক আছে, ট্যাক্স ফ্রি বন্দর হচ্ছে কান্ডালা। ওকে, নেক্সট দেখো, স্পঞ্জ কি, এটা কনস্টেবল 2019 সালের প্রশ্নপত্র, উদ্ভিদ, জীবদেহ, জীবাশ্ম, ছত্রাক। তো স্পঞ্জ কি, অপশন নাম্বার বি, জীবদেহ। ঠিক আছে, এটা হচ্ছে জীবদেহ, সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয়, দেখো 1947 সালের ভারতের স্বাধীনতা আইনের দ্বারা, সংবিধান দ্বারা, 1935 সালের ভারত শাসন আইন দ্বারা, না 1950 সালের সংসদীয় আইন দ্বারা। তো ভারতের সুপ্রিম কোর্ট যে গঠিত হয়েছিল এটা কিসের দ্বারা হয়েছিল, অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1950 সালের সংসদীয় আইন দ্বারা এটা গঠন করা হয়েছিল। তো ভারতে একটি মাত্র সুপ্রিম কোর্ট এবং আমাদের কি 28টা হচ্ছে হাইকোর্ট রয়েছে, তাই তো। এরপরে দেখো, কৃষকদের স্বল্প মেয়াদী ঋণের জন্য কিষাণ ক্রেডিট কার্ড কবে থেকে চালু হয়। আরেকবার বলছি, প্রশ্নপত্রটা দেখে নাও, কৃষকদের স্বল্প মেয়াদী ঋণের জন্য কিষাণ ক্রেডিট কার্ড কবে থেকে চালু হয়। অপশনগুলো দেখো,
1985 থেকে 90, 1998 থেকে 99, 2001 থেকে 2004, 2014 থেকে 2016। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। 1998 থেকে 99 সালের মধ্যে আমাদের কি হয়, কৃষকদের অল্প ঋণের জন্য কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো, কোন আন্দোলনের প্রেক্ষাপটে রায়বেরেলী সৈয়দ আহমেদ বলেছিলেন পবিত্র কোরআনে ফিরে যাও? তো অপশনগুলো দেখো, ফরাজি আন্দোলন, খিলাফত আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ওহাবি আন্দোলন। তো কোন আন্দোলনের প্রেক্ষাপটে রায়বেরেলী সৈয়দ আহমেদ বলেছিল, কি বলেছিল, পবিত্র কোরআনে ফিরে যাও? তো এটা অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ওয়াহাবি আন্দোলনের সময় বলেছিল। এরপরে নেক্সট দেখো কি রয়েছে, কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ভারতের নিচের বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? এখানে প্রশ্নপত্রটি তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে। কি বলেছে আরেকবার দেখে নিই, কর্কটক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার ভারতের নিচের বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? তো এখানে আমাদের অপশনগুলো যে রয়েছে সেখানকার মধ্যে কোন রাজ্যের উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখাটা বিস্তার হয়নি? অপশনগুলো দেখে নাও, গুজরাট, মিজোরাম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশ রাজ্যের উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা যায়নি, তাই তো। নেক্সট প্রশ্ন দেখো, একটি পরজীবী উদ্ভিদ হল, অপশনগুলো দেখে নিই, বট, ইস্ট, স্বর্ণলতা, লাইকেন। তো একটি পরজীবী উদ্ভিদ হলো কি, অপশন নাম্বার সি, স্বর্ণলতা হয়ে যাবে আমাদের একটি পরজীবী উদ্ভিদ। তো এই ছিল আমাদের 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।